আসসালামু আলাইকুম। প্রাণের দুর্বার ২৬ অর্থাৎ এসএসসি ২৬ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অল্প কিছুদিন পরে তোমাদের পরীক্ষা এবং তোমরা জানো যে তোমাদের পরীক্ষা উপলক্ষে বা তোমাদের পরীক্ষার জন্য রুবায়েত স্যার পুরো হায়ার ম্যাথের পুরো একটা সিরিজ দিবেন এমসিকিউ এর, এরকম একটা কথা ছিল। তোমরা ইতিমধ্যে রুটিন পেয়ে গেছো। রুটিন অনুযায়ী প্রত্যেকদিন রাত ৮টায় ক্লাস শুরু হওয়ার কথা ইউটিউবে, আমাদের ফার্স্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমরা প্রত্যেকদিন ক্লাসগুলো পাবা। তো তারই ধারাবাহিকতায় আজ আমরা সেকেন্ড লেকচার নিয়ে হাজির হলাম। সেকেন্ড লেকচারটা কোন চ্যাপ্টারের উপর? অসীম ধারা, একটা মানে মামু মামু চ্যাপ্টার, মানে গরিবের বন্ধু যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা সবাই গতানুগতিক যে কথাটা আমি বলি, তোমরা সবাই খাতা নাও, একটা ক্যালকুলেটর নাও, একটা কলম নাও, নিয়ে আমার সামনে এমসিকিউ ক্লাসটা করার জন্য বসে যাও। আমার সাথে সাথে তোমরাও সলভ করবে এবং এই এমসিকিউ ক্লাসগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে তোমার জন্য বোর্ড পরীক্ষায় একটা ভালো সুফল অপেক্ষা করছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে কথা না বাড়িয়ে শুরু করি, চলো। অধ্যায় ৭টা খুবই সহজ। অধ্যায় ৭-এর এমসিকিউ করার আগে অধ্যায় ৭-এর জন্য দুইটা সূত্র আমি একটু বলে নিতে চাই, দুইটা সূত্র আলোচনা করে নিতে চাই। দুইটা সূত্র কেন আলোচনা করতে চাই? ধরো ১ নম্বর যে সূত্রটা, এই সূত্রগুলো যদি তুমি জানো তাহলে তোমার জন্য এটা খুবই সুবিধাজনক হবে। তোমার জন্য এই চ্যাপ্টারটা সলভ করাটা খুবই সুবিধাজনক হবে। তোমরা সবাই এগুলো জানো যদিও। প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে, সমান্তর ধারার ক্ষেত্রে, সমান্তর ধারার ক্ষেত্রে, ধারার ক্ষেত্রে এ হচ্ছে প্রথম পদ, প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর, এবং এন তম পদের সূত্র হচ্ছে, এন তম পদের সূত্র হচ্ছে a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, এটা হলো এন তম পদের সূত্র। আর এন সংখ্যক পদের সমষ্টি, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, পদের সমষ্টি, এই সমষ্টি নির্ণয়ের সূত্রটা হচ্ছে, দুইটা সূত্র এখানে হয়, একটা n/2 ইন্টু 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, আর একটা হচ্ছে n/2 ইন্টু এ প্লাস পি। মনে রাখবা এটা হলো প্রথম পদ, প্রথম পদ, আর পিটা হচ্ছে শেষ পদ, শেষ পদ। ওকে, ক্লিয়ার? আশা করি এই কন্টেন্টটুকু তোমার জন্য খুবই প্রয়োজনীয়। কথা কি বুঝতে পারছো? এইটুকু আশা করি তুমি খুব ইজিলি এটা ক্যাচ করতে পারছো। এটা তোমার জন্য খুবই প্রয়োজনীয়। আচ্ছা, এর সাথে আরেকটু বিষয় আমি অ্যাড করতে চাই গুণোত্তর ধারার জন্য। গুণোত্তর ধারার ক্ষেত্রে, গুণোত্তর ধারার ক্ষেত্রে এন তম পদের সূত্রটা কি বলো তো দেখি? আচ্ছা, গুণোত্তর ধারার ক্ষেত্রে, গুণোত্তর ধারার ক্ষেত্রে, ধারার ক্ষেত্রে এ সমান কি? একই কথা, এ সমান প্রথম পদ, এ সমান হচ্ছে প্রথম পদ, আর সমান হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, অনুপাত। ওকে, এবং এন তম পদের সূত্র হচ্ছে, এন তম পদ এটা হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এন তম পদের সূত্র এটা, এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি, পদের সমষ্টির সূত্রটা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি সমান, বা এস এন সমান, এস এন সমান এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান। এটা একটা, আরেকটা আছে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর। এইটা কখন অ্যাপ্লাই হয়? এই সূত্রটা, এই সূত্রটা অ্যাপ্লাই হয় যখন আর এর মান একের চেয়ে বড়, আর এটা অ্যাপ্লাই হয় যখন আর এর মান একের চেয়ে ছোট। একটু বোর হতে পারো প্রথম দিকে, কিন্তু ধৈর্য ধরো। এই সব জানো তোমরা অনেকেই, তারপরে আমি করে দিচ্ছি। এর একটাই কারণ, শুধুমাত্র তোমাদের জন্য পরের ধাপগুলো সহজ করার জন্য। কথা ক্লিয়ার? পরের স্টেপগুলোতে বা পরে যে এমসিকিউ গুলো আমি সলভ করব সেইখানে তোমাদের সুবিধা হবে এই টপিকটুকু যদি তোমরা জানো। আচ্ছা, এরপরে নেক্সট, এরপরের যে কথাটা সেটা হচ্ছে অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি থাকার শর্ত, অসীমতক সমষ্টি। আচ্ছা, শর্তটা কি? শর্ত হচ্ছে
শর্ত হচ্ছে মডুলাস আর লেস দেন 1 হতে হবে, মানে আর এর মডুলাস করলে সেটার মান একের চেয়ে ছোট হতে হবে। এটা হলো অসীমতক সমষ্টি থাকার শর্ত। এবার সূত্র কি? এস এন সমান কি? এস এন সমান এ বাই 1 মাইনাস আর। এই একই জায়গা থেকে আরো দুইটা ফর্মুলা আমরা শিখবো। আমরা সবাই এই ফর্মুলাটুকু জানি, আমরা সবাই এই ফর্মুলাটা সবাই জানি। এই ফর্মুলাটা আমরা অলমোস্ট সবাই জানি, কিন্তু কিন্তু এখান থেকে যে এ এর মান বের করার একটা শর্টকাট ফর্মুলা বের করা যায়, সেটা কিরকম? এ সমান হচ্ছে এস এন ইন্টু 1 মাইনাস আর, আর আর সমান হচ্ছে আর সমান হচ্ছে আর সমান হচ্ছে 1 মাইনাস এ বাই এস এন। এটা মনে রাখবা। এই যে দুইটা অ্যাডিশনাল সূত্র আমি লিখে দিলাম, এই দুইটা অ্যাডিশনাল সূত্র একটু মনে রাখবা তোমরা, এটা অনেক কাজে দিবে, অনেক ইম্পর্টেন্ট। এ সমান হচ্ছে এস এন ইন্টু 1 মাইনাস আর আর সমান হচ্ছে 1 মাইনাস এ বাই এস এন। এস এন হচ্ছে অসীমতক সমষ্টি। আমি এইখানে এই টোটাল যা লিখলাম, এই টপিকটুকুই তোমার আজকের ক্লাসের জন্য যথেষ্ট। এর চেয়ে বেশি আর কিছু তোমার জন্য লাগবে না। চলো এখন আমরা এমসিকিউ সলভ করা শুরু করি। আজকের ক্লাসে অনেকখানি ক্যালকুলেটর হ্যাক্স থাকবে, মানে 50-50 হবে। কিছু কিছু চ্যাপ্টার আছে যেখানে ক্যালকুলেটর হ্যাক্স বেশি গুরুত্বপূর্ণ, এর মধ্যে এটা একটা। আবার কিছু চ্যাপ্টার আছে যেখানে ক্যালকুলেটর হ্যাক্স ছাড়া বেশি সহজে করা যায়। যেমন তোমাকে যদি আমি বলি চ্যাপ্টার 2, যেটা আমি গত ক্লাসে দিয়েছি, চ্যাপ্টার 2তে কিন্তু আসলে তেমন কোনো ক্যালকুলেটর হ্যাক্স নাই। চ্যাপ্টার 2টা এটা আসলে একটা কাঠখোট্টা চ্যাপ্টার, বুঝছো? এই কাঠখোট্টা চ্যাপ্টারটাতে ক্যালকুলেটর ইউজ করার তেমন কোনো সুযোগ নাই। তারপরেও যতটুকু আছে সেটা আমি করে দিয়েছি। তোমাদের অনেকের রিকোয়ারমেন্ট আছে, স্যার শর্টকাট টেকনিকের সাথে ক্যালকুলেটর হ্যাক্সটাও আপনি একটু দিয়েন। হ্যাঁ, অবশ্যই দিব। যেটাতে ক্যালকুলেটর সহজে হয়, মানে ক্যালকুলেটর ব্যবহার করে সহজে পারবা, সেটা আমি ক্যালকুলেটর ব্যবহার করেই করব। আর যেটাতে তুমি যদি শর্ট ট্রিক্স বা ব্রেন ইউজ করে করতে পারো, সেটা আমি সেটাই শেখাবো। সো চলো শুরু করি। বলছে একটি ধারার এনতম পদ এইটা, নিচের কোনটি সঠিক? এত হিসাব করার সময় নাই, শুরুরটাই ক্যালকুলেটর। তুমি কি করবা? ক্যালকুলেটর এটা তুলবা, 2 মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ক্যালকুলেটরে এটা তুলো, আমি একটু তুলি আমার ক্যালকুলেটরে। কি করব? 2 মাইনাস, তারপরে কি করব? ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে -2 দিব, দেওয়ার পরে তারপরে পাওয়ারে দিব কত? পাওয়ারে দিব হচ্ছে n মাইনাস 1, পাওয়ারে দিব হচ্ছে n মাইনাস 1। n তো আসলে আমাদের ইয়াতে নাই, x দাও তুমি, x মাইনাস 1, x মাইনাস 1 দাও। ওকে, দেওয়ার পরে CALC বাটনটা চাপ দাও। CALC বাটনটা চাপ দিলেই x এর মান চাচ্ছে। দেখো, তুমি যখন তৃতীয় পদ বের করবা, x এর মান 3 বসাবা, তো যখন CALC বাটনটা চাপ দিচ্ছে তখন x এর মান বসাও 3। x এর মান 3 বসাইলে রেজাল্ট চলে আসবে। x এর মান যদি 3 বসাও, রেজাল্ট আসছে -2। দ্যাটস নট কারেক্ট, কারণ এখানে 21 দেওয়া আছে, তার মানে এটা হবে না। আবার CLC বাটন চাপ দাও, CLC চাপ দেওয়ার পর আবার x এর মান চাচ্ছে, তখন তুমি বসাবা পঞ্চম পদের জন্য n এর মান 5 বসাবা। তাহলে x এর মান কত বসাও? 5 বসানোর পরে সমান দাও -14। ও মা, মিলে গেছে। এটা করতে তোমার ক্যালকুলেটরে সর্বোচ্চ হলেও 30 সেকেন্ড সময় লাগবে, ম্যাক্সিমাম। সো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই দুটা কাটা বাদ, হিসাব করার কোনো প্রয়োজন নাই, বুঝছি না? এই যে জিনিসটুকু ক্যালকুলেটরে তুলতে যত সময়, CLC বাটনটা চাপ দিতে যত সময়, আর সমান মানে মান বসায় সমান দিতে যত সময়। ওকে, চলো এর পরেরটা দেখি। নেক্সট, একটি ধারার nতম পদ এইটা, 19তম পদ কোনটা? দেখো, আগেরটার এটার মধ্যে অনেকখানি মিল আছে, বাট এটা ক্যালকুলেটর ছাড়া সহজ হয়। কেন ভাই বলো তো? একটু চিন্তা করো। আগে এখানে 2 ছিল, কিন্তু এইবার এখানে আছে কি? এইবার এখানে আছে -1 বা 1। এবার এখানে আছে কি? 1 আছে, 1। সো 1 এর হিসাব ক্যালকুলেটর লাগে না, 1 এর হিসাব মাথা করতে পারে সহজে। কিভাবে? একটু চিন্তা করো। n এর মান যদি তুমি এখন 19 বসাও, 19 একটা বিজোড় সংখ্যা, যেহেতু 1 মাইনাস -1 এর পাওয়ার 19 বসাচ্ছ, বিজোড় সংখ্যা হওয়ার কারণে এই মাইনাসটা থেকে যাবে। তার মানে এটা হবে 1 মাইনাস -1, -1 এর পাওয়ার 19 করলে হবে -1, -1 এর পাওয়ার 20 করলে হবে 1, -1 এর পাওয়ার 21 করলে আবার -1, মানে বিজোড় পাওয়ার দিলে -1, জোড় পাওয়ার দিলে +1। এই ছোট্ট একটা লজিক
তোমাকে যে কতটা হেল্প করবে পরবর্তী এমসিকিউ গুলাতে। তুমি যখনই -1 পাওয়ার বিজোড় সংখ্যা পাবা ধরে নিবা মাইনাসটা থেকে যাবে, আর যখনই জোড় সংখ্যা পাবা ধরে নিবা মাইনাসটা থাকবে না। তার মানে এটা দেখার সাথে সাথেই আমার মাথায় চলে আসবে মাইনাসটা থাকবে, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হবে, তার মানে 1 + 1 মানে 2 হবে। ওকে, এটা সর্বোচ্চ 5 সেকেন্ড লাগবে চিন্তা করতে, সর্বোচ্চ। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ক নম্বরটা অ্যান্সার। বুঝতে পারছো না? এরপরে দেখো, এই যে 2n + 1 এটা একটা বিজোড় সংখ্যা, এটুকু আগে বলে নিলাম, এটা একটা বিজোড় সংখ্যা। কেন বিজোড়? কারণ 2n হচ্ছে জোড় সংখ্যা, কারণ একে 2 দিয়ে ভাগ করা যায়, তাই 2n + 1 অথবা 2n - 1 এটা হলো বিজোড় সংখ্যা, এটুকু মাথায় রাখবা। এবার এদিকে তাকাও, দেখো তো প্রথম দুইটার যোগফল 0, তিনটার যোগফল কত 2, চারটার যোগফল কত 0, পাঁচটার যোগফল তাহলে 2 হবে, ছয়টার যোগফল 0 হবে, সাতটার যোগফল 2 হবে। আমরা কি কোনো লজিক খুঁজে পেয়েছি? দুইটার যোগফল 0, তিনটার যোগফল 2, চারটার যোগফল 0, পাঁচটার যোগফল 2, বিজোড় সংখ্যক জিনিসের যোগফল 2, জোড় সংখ্যক জিনিসের যোগফল 0। তার মানে 2n + 1 হচ্ছে বিজোড়, তাহলে যোগফল হবে 2। ক্লিয়ার? যেহেতু 2n + 1 বিজোড়, বিজোড় সংখ্যক জিনিসের যোগফল আমরা পাচ্ছি কত? বিজোড় সংখ্যক জিনিসের যোগফল আমরা পাচ্ছি কত? 2। আর জোড় সংখ্যক জিনিসের যোগফল পাচ্ছি 0। যদি প্রশ্নে 2n + 1 না বলে 2n + 2 বলতো, তাহলে আমরা অ্যান্সার দিতাম 0। ক্লিয়ার? তার মানে আমাদের এইখানকার অ্যান্সারটা হচ্ছে কত? অ্যান্সারটা হচ্ছে 2, খ নম্বরটা। এটা ভাবতে তোমার কত সময় লাগতে পারে? কত সময় লাগতে পারে? তোমরা অনেকেই বলো স্যার এমসিকিউ টাইম মিলাতে পারি না, টাইম ম্যানেজমেন্ট পারি না। হাউ ফানি, হাউ ফানি! কিভাবে তুমি টাইম মেলাতে পারো না, টাইম ম্যানেজমেন্ট পারো না কেন? বিকজ তোমার মাথাটা ঠিকমতো কাজ করে না, মাথাটাকে তুমি ইউটিলাইজ করতে পারো না। তুমি শুধু ক্যালকুলেটর হ্যাকসই খুঁজো। অবশ্যই ক্যালকুলেটরের প্রয়োজন আছে, যেখানে তোমার প্রয়োজন সেখানে তুমি ক্যালকুলেটর ব্যবহার করবা। চলো এরপরে দেখি নেক্সট 4 নাম্বারটা। এই যে একই কথা বলছে, এটা একটা অসীম ধারার n সংখ্যক পদের আংশিক সমষ্টি কত? n সংখ্যক পদের আংশিক সমষ্টি চেয়েছে, যেখানে n হলো বিজোড় সংখ্যা। আংশিক মানে হচ্ছে মানে সবগুলো পদের যোগফল না নিয়ে একটা কিছু অংশের যোগফল নিব। ধরো 5টা, 7টা, 10টা, 25টা, এরকম। একটা ধারায় তো অসংখ্য পদ থাকতে পারে অসীম ধারা হলে, তাহলে সেইখানে কি সবগুলো পদের যোগফল বের করলে তো সেটা অসীমতক সমষ্টি। আর অসীমতক সমষ্টির অল্টারনেটিভ কথা বা বিপরীত কথা হচ্ছে আংশিক সমষ্টি। ক্লিয়ার? তার মানে এখানে আংশিক সমষ্টি নিয়ে মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নাই। তোমার ধারণা হচ্ছে এটা যে n বিজোড় সংখ্যা, তার মানে এখানে যোগফলটা কি হবে? আগের কনসেপ্ট, একদম সেম কনসেপ্ট। জোড় হলে 0, বিজোড় হলে 1, জোড় হলে 0, বিজোড় হলে 1। তার মানে যেহেতু n বিজোড় সংখ্যা, তাহলে রেজাল্ট হবে 1। রেজাল্ট কত হবে? 1। একই কনসেপ্ট। চলো এরপরে দেখি নেক্সট। এই যে একটা অনুক্রম দেওয়া আছে, বলছে এই অনুক্রমটির সাধারণ পদ নিচের কোনটি? সাধারণ পদ বের করার জন্য যদি সেটা গুণোত্তর ধারা হয় বা সমান্তর ধারা হয়, তখন n-তম পদের সূত্র ব্যবহার করতে হয়। আর সব থেকে সহজ ট্রিক্স হচ্ছে, সব থেকে সহজ উপায় হলো, তুমি ভগ্নাংশের অনুক্রম বা ভগ্নাংশের ধারা থাকলে উপরেরটার মধ্যে অনুক্রম বা ধারা খুঁজবা, নিচেরটার মধ্যেও খুঁজবা। একটু দেখো, আমি যদি এইটাকে একটু দেখাতে চাই, দেখো এটা 1/3 না, এটা যদি 3/3 হতো কত সুন্দর হতো না? দেখো তো 1 3 5 7, তাই না? তার মানে এখানে একটা 3 আসলে আমার উপরে একটা সুন্দর ধারা তৈরি হতো, বিজোড় সংখ্যার ধারা। আবার নিচেই এখানে যদি একটা 3 আসতো, তাহলে নিচেও একটা ধারা তৈরি হতো। কিভাবে? এটা 3, এটা হতো 9 মানে 3 স্কোয়ার, এটা 3 এর কিউব, এটা 3 এর পাওয়ার 4। বুঝছো? তার মানে আমি এটার উপরে আর নিচে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে ধারাটা এরকম হয় বা অনুক্রমটা এরকম হয় 1/3, 3/9, 5/27, 7/81। ওকে, এই যে অনুক্রমটা তুমি এখন পেয়েছো। উপরের দিকে তাকাও তো, উপরে যে জিনিসটা আছে, উপরের গুলোর জন্য অনুক্রমের যে উপরের যে জিনিসগুলো সেগুলো বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যার সাধারণ রাশি হচ্ছে 2n - 1। এটা হলো বিজোড় সংখ্যার সাধারণ রাশি। আর নিচে যেগুলো আছে সেগুলো হলো 3 এর পাওয়ার। দেখো এটা হলো 3 এর পাওয়ার 1, এটা 3 এর পাওয়ার 2, এটা 3 এর পাওয়ার 3, এটা 3 এর পাওয়ার 4। তার মানে নিচে হবে 3 টু দি পাওয়ার n। তাহলে বলো তো এই অপশনটা কোথায় আছে?
2n মাইনাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার n কোথায় আছে? এই যে খ নম্বরটা, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 2n মাইনাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার n। কত সময় লাগে ভাবতে? এটাতে না হয় 30 বা 40 সেকেন্ড লাগবে একটু চিন্তা করতে। আশা করি তোমরা পারবা, আশা করি পারবা। চলো এরপরে দেখি একই কনসেপ্ট, 1 2, তার মানে এখানে একটা 3 হওয়া উচিত, তার মানে এইখানে 3 আর নিচে একটা 3 দেওয়া উচিত। উপরে 3 দিয়ে গুণ করো, নিচেও 3 দিয়ে গুণ করো এটার। তাহলে 1 2 3 4, উপরে একটা সাধারণ মানে স্বাভাবিক সংখ্যার একটা অনুক্রম তৈরি হয়ে গেছে। আর নিচে কি আছে? 3। এখানে যে 2 এর নিচে আছে 3 স্কোয়ার, এখানে এই যে উপরে 3 আর নিচে 3 দিয়ে গুণ করার ফলে এখানে হয়ে গেছে 3 কিউব, আর এটা হয়েছে 3 এর পাওয়ার 4। তাহলে বলো তো কি হইলো টোটাল? উপরে হচ্ছে n, উপরের গুলো n, আর নিচেই 3 এর পাওয়ার n, n বাই 3 টু দি পাওয়ার n। কোথায় আছে? খ নম্বরটা কারেক্ট অ্যান্সার। এমা এটা কি রে, এত সোজা কে রে? বুঝছি না এ বাচ্চারা, বুঝছো? এ লুতুপুতু বাচ্চারা, বুঝছো না? বুঝছো? আশা করি বুঝছো। চলো এরপরে দেখি নেক্সট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এইটা, বলছে এই অনুক্রমটির সাধারণ পদ নিচের কোনটি? এটা একটু মজার অনুক্রম, খেয়াল করো। 3 থেকে 2 বাদ দিলে হয়, সরি 5 থেকে 2 বাদ দিলে হয় 3, 3-এর থেকে 2 বিয়োগ করলে হয় 1, 1-এর থেকে আবার 2 বিয়োগ করলে হয় -1। তার মানে এটা একটা সমান্তর অনুক্রম। এটা কেমন অনুক্রম? সমান্তর অনুক্রম, যেখানে d সমান হচ্ছে -2। d এর মানটা কত? -2, কারণ প্রত্যেকবার 2 করে কমছে, 2 করে কমছে, 2 করে কমছে, হ্রাস পাচ্ছে, তার মানে d হচ্ছে -2। সাধারণ পদ বের করব সূত্র দিয়ে। এখন ওই যে n তম পদই সাধারণ পদ, সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এর জায়গায় বসায় দাও 5, 5 প্লাস n এর জায়গায় nই থাকবে n মাইনাস ওয়ান, ডি এর জায়গায় বসাবা কারে? ওই যে -2 কে। এখন হিসাব করে ফেলো তো কি থাকে? 5 প্লাস প্লাস আর থাকবে না, একবারে গুণ করে দেয়, -2 আর n গুণ করলে -2n, মাইনাস মাইনাসে +2, তাহলে 5 আর 2 মিলে 7 -2n। 7 -2n জাতীয় কোনো উত্তর কি এখানে আছে? আছে, গ নম্বরটাতে আছে। সো গ নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। হ্যাপি টেস্ট না? হ্যাপি সহজ। চলো এরপরে দেখি নেক্সট। বলছে এই অনুক্রমটির সাধারণ পদ নিচের কোনটি? এটা হচ্ছে বিগত যতগুলো সালে প্রশ্ন আসছে তার মধ্যে আসা সব থেকে কঠিন অনুক্রম। এটা যত প্রশ্ন আসছে সবগুলোর মধ্যে এটা হলো সব থেকে কঠিন অনুক্রম। তবে আমি যে ট্রিক্সটা তোমাদেরকে শিখিয়েছি, তুমি উপরে এবং নিচে উভয় জায়গায় প্যাটার্নটা খুঁজবা। প্যাটার্ন, উপরে তাকাও, উপরে কি আছে দেখো তো। 1 আছে, এখানে 2 আছে, এখানে 9 আছে, এখানে 8 আছে। আচ্ছা খেয়াল করে দেখো তো, এটা 1 1ই থাকলো, ধরো এটা 1 এর স্কোয়ার, এটা যদি 2 না হয়ে 4 হতো, মানে এটা যদি 2 না হয়ে 4 হতো, তার মানে এটারে লিখতে পারতাম 2 এর স্কোয়ার। এটা 3 এর স্কোয়ার, এটা যদি 8 না হয়ে 16 হতো তাহলে লিখতে পারতাম 4 স্কোয়ার। তার মানে আলটিমেটলি আমরা একটা জিনিস বুঝতে পারছি, এটা 2 না হয়ে এটা হওয়া উচিত কি 4। তাহলে এটা 4 বানাতে হলে উপরে এবং নিচেই 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে অনুক্রমটা হবে এরকম, 1/3, উপরে নিচে 2 দিয়ে গুণ করলে 4/6, এটার গুণ করার কোনো দরকার নাই, 9/11, এটারও উপর নিচে 2 দিয়ে গুণ করতে হবে কারণ 16 হতে হবে। তাহলে এটা হবে 16/18, তারপরে ডট ডট ডট। এবার তুমি উপরে প্যাটার্ন খোঁজো, উপরে উপর দিকে প্যাটার্ন খোঁজো। উপরে তো খুঁজে পেয়েই গেছো, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, তার মানে উপরে হলো n স্কোয়ার ডিভাইড বাই n স্কোয়ার। দিয়ে কয়টা অপশন আছে? n স্কোয়ার দিয়ে আছে এই একটা অপশন আর এই একটা অপশন, তার মানে বাকি 2 অপশন কেটে দাও, বাকি 2 অপশন নিয়ে আর চিন্তা করার দরকার নাই। এবার খোঁজো এই দুইটার মধ্যে কোনটা দিলে তোমারটা সহজে মিলে। ফার্স্টেরটা দিলে মিলে না, কারণ 2 ইন্টু 1 স্কোয়ার মানে 2 প্লাস 1 কত হয়? 3 হয়। 2 ইন্টু 1 স্কোয়ার, হ্যাঁ নিচে তো 3 আছে, হ্যাঁ এটা দিলে মিলতে পারে, প্রথমটা মিলে, দ্বিতীয়টা মিলে কিনা দেখি। দ্বিতীয়টার জন্য যখন আমি এখানে n এর মান 2 বসাবো, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার, 2 ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে এটা হয়ে যাবে 8, 2 স্কোয়ার মানে 4, 4 টু যা 8, মানে 4 দুগুণ 8, 8 এর সাথে 1 যোগ করলে 9, কিন্তু এখানে আছে কত? আছে কত? 6, তার মানে এটাও হবে না, এটাও হবে না। প্রথমটা মিলছিল, মিলে তো আমাদের লোভ দেখিয়ে দিল, ওমা তার মানে এটা হতে পারে, কিন্তু পরের পদ মিলল না। তাহলে এইবার ট্রাই করো এটা দিয়ে, n স্কোয়ার প্লাস 2, দেখো প্রথম পদে n এর জায়গায় 1 বসাও,
তাহলে 1 স্কোয়ার মানে 1 প্লাস 2 মানে 3, হ্যাঁ এবার মিলছে। এরপরে দ্বিতীয় পদে 2 স্কোয়ার প্লাস 2 মানে 2 এর স্কোয়ার করলে কত হয় 4, 4 প্লাস 2 মানে কত 6, হ্যাঁ মিলছে, সেকেন্ডটাও মিলছে। আরো একটা মিলাই দেখি থার্ডটা মিলে কিনা। 3 স্কোয়ার মানে 9, 9 প্লাস 2 মানে 11, ওমা সব মিলে গেছে, তার মানে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটাই কারেক্ট অ্যান্সার। আরো সহজ কথা, তোমার হাতে যখন অনেক সময় নাই, এইটা হয় না এটা হয় না এটা হয় না, তাহলে এটা হবে এটা যাচাই করার কোনো প্রয়োজন নাই। যেহেতু তোমার হাতে সময় নাই, তুমি ওইটাকে টিক চিহ্ন দিয়ে দিবা। বুঝছো? ক্লিয়ার? আমি কিভাবে কিভাবে বোঝালাম সেটা কি তুমি বুঝছো? আমি যেভাবে যেভাবে চিন্তা করি, তুমিও পরীক্ষার হলে সেইভাবে সেইভাবে চিন্তা করতে পারলে খুব তাড়াতাড়ি এমসিকিউটা সলভ করতে পারবা। তোমার দায়িত্বটা হচ্ছে আমার চিন্তাধারা বা আমার চিন্তা করার সিস্টেমটাকে আয়ত্তে আনা। এই জন্যই তুমি ক্লাসগুলো করে এই চিন্তা করার সিস্টেমটা শিখবা। ক্যালকুলেশন তো সবাই পারে, তার মানে আমরা এটার অ্যান্সার পেয়ে গেছি এটা। চলো এরপরে দেখি নেক্সট। এই যে একটা অনুক্রমের 20তম পদ নিচের কোনটি? দেখো 20 কেমন সংখ্যা? 20 কেমন সংখ্যা? জোড় সংখ্যা। জোড় মানে মাইনাস থাকবে না, তার মানে এটা হয়ে যাবে 1 প্লাস 1 মানে 2। ক্লিয়ার? একদম একদম 2 সেকেন্ডের মধ্যে এটার উত্তর পারবা। ক্লিয়ার? চলো এরপরে দেখি এই অনুক্রমটির 20তম পদ নিচের কোনটি? এই অনুক্রমটার দিকে একটু তাকাও। দেখো এটা আছে 1, 4 আর 9, তার মানে উপরে 1 স্কোয়ার, উপরে হচ্ছে 1 স্কোয়ার লেখা যায়, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, উপরে এগুলো আছে তাই না? তাই তো আছে নাকি? এবার নিচের দিকে একটু তাকাও। এই একের নিচে যদি মনে মনে একটা এক ভাবে, তোমরা কি কষ্ট পাবা? কেউ কি আমার পিঠাতে আসবা? না, কোনো সুযোগ নাই। নিচে যে 3 আছে এটা 3 লিখলাম, এই 3 নিচে 5 আছে 5 লিখলাম, তাহলে উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে n স্কোয়ার, আর নিচে যেগুলো আছে সব বিজোড় সংখ্যা, তার মানে 2n মাইনাস 1। বিজোড় সংখ্যার সাধারণ রাশি 2n মাইনাস 1, এটা মুখস্থ রাখবা। তাহলে এইটা হচ্ছে আমাদের কততম পদ? সাধারণ পদ, কিন্তু প্রশ্নে চেয়েছে কত? 20তম পদ, 20। তার মানে কি হবে? 20 এর স্কোয়ার ডিভাইড বাই 20 ইন্টু 2 মানে 2 ইন্টু 20 মাইনাস 1, তার মানে 20 এর স্কোয়ার করলে 400, আর নিচে হচ্ছে 40 মাইনাস 1 মানে 39, 400 বাই 39। 400 দিয়ে একটাই অপশন আছে, নিচে হিসাব না করলেও চলতো, ঘ নম্বরটা। এগুলোর কোনোটাই কারেক্ট না। ওকে, চলো এরপরে দেখি নেক্সট। এই অনুক্রমটার n তম পদ কোনটি? এই অনুক্রমটার n তম পদ নিচের কোনটি? তোমাদেরকে একটা ট্রিক্স শিখাই বা বলে দেই, এই টেকনিকটা মনে রাখবা। যদি তুমি কখনো দেখো যে একটা অনুক্রমে বা একটা ধারাতে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, একটা প্লাস আছে একটা মাইনাস, যেমন এটা দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, ওকে, তখন তুমি খুঁজবা যে শুরুটা প্লাস দিয়ে না শুরুটা মাইনাস দিয়ে। দুইটা কনসেপ্ট এখানে। 1 নম্বর, শুরু যদি প্লাস দিয়ে হয়, প্লাস দিয়ে শুরু হলে, প্লাস দিয়ে শুরু হলে, প্লাস দিয়ে শুরু হলে, শুরু হলে তার সাধারণ রাশিতে, তার সাধারণ রাশিতে, সাধারণ রাশিতে প্লাস দিয়ে শুরু হলে তার সাধারণ রাশিতে -1 এর পাওয়ার n প্লাস 1 থাকবে। আর মাইনাস দিয়ে শুরু হলে, মাইনাস দিয়ে শুরু হলে তার সাধারণ রাশিতে -1 এর পাওয়ার n থাকবে। এবার তুমি খোঁজো, এবার তুমি খোঁজো, এবার তুমি খোঁজো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হতে পারে। দেখো তোমারটা শুরু হয়েছে প্লাস দিয়ে, তার মানে উপরের কনসেপ্ট, -1 এর পাওয়ার n প্লাস 1 আছে যেখানে, n প্লাস 1 আছে যেখানে, সেটা একটু খোঁজো, সেটা একটু দেখো। -1 এর পাওয়ার n প্লাস 1 আছে যেখানে, সেটা একটু দেখো। এই দেখো, এই যে ঘ নম্বরটা, এটাই হবে কারেক্ট অ্যান্সার। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, বুঝছো? এরপরে 3 তো সব জায়গায় থাকবে। দেখো চিন্তা করে দেখো, এই যে এখানে যখন তুমি 1 বসাবা তখন এটা হবে -1, 1 বসালে 1 প্লাস 1 মানে 2, যখন -1 এর পাওয়ার 2 হবে তখন থাকবে শুধু 1, আর আগে একটা মাইনাস তো আছেই, তাহলে এটা হবে -1, এটা হবে -1, ও না এটা তো হবে না, এটা হবে না। যদি -1 এর পাওয়ার থাকে, কোনটা আমি লিখছি, দাঁড়াও একটু একটু একটু, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, কারণ এখানে আরো একটা -1 আগে দেওয়া আছে, এখানে একটা ঝামেলা করছে। আচ্ছা, এখানে একটা জিনিস তুমি খেয়াল করো, তোমার প্রথম যেটা আছে সেটার দিকে একটু তাকাও, প্রথম যেটা আছে সেটার দিকে একটু তাকাও।
মাইনাস ওয়ানের পাওয়ার এন মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এর মান যদি ওয়ান বসাও তাহলে এটা মাইনাস ওয়ানের পাওয়ার 0 হয়, তার মানে এটা ওয়ান ইন্টু 3 মানে 3। তারপরে মাইনাস ওয়ানের পাওয়ার যখন তুমি ওয়ান, এখানে এন এর মান যখন 2 বসাবা তখন 2 বসালে 1 থাকবে, 2 বসালে কি থাকবে 1 থাকবে, তার মানে এই ক নম্বরটা কারেক্ট অ্যান্সার। ক নম্বরটা কি হচ্ছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, বুঝছো? আচ্ছা ক্লিয়ার? হ্যাঁ, আমি যেটা লিখছি সেটার সাথে রিলেটেড আছে। এখানে একটা কথা তুমি লিখবা, n+1 অথবা n-1, মাইনাস ওয়ানের পাওয়ার n-1 দিলেও হবে, চলবে। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝছো, বুঝছো না? ওকে, এরপরেও তুমি জাস্টিফাই করতে পারো, অপশন টেস্ট করতে পারো, এগুলোর কোনোটাই কারেক্ট অ্যান্সার না। ওকে চলো এরপরে দেখি নেক্সট। এই যে ধারাটির সাধারণ পদ চেয়েছে, এটা তো খুব সহজ, উপরে 139 আর নিচে আছে কি, নিচে আছে কি, নিচে হচ্ছে 5 স্কোয়ার 5 কিউব, 5 স্কোয়ার 5 কিউব। তার মানে উপরে যেটা আছে সেটা হলো 3n-1 হবে। কেন হবে বলো তো? এই দেখো 3n-1 কেন? কারণ এই যে 1 না 1, এই যে 1 এটা হচ্ছে তোমার 3^0, 1 মানে হচ্ছে 3^0, এটা মানে হচ্ছে 3^0, এটা মানে 3^1, এটা মানে 3^2। যেহেতু 0 দিয়ে শুরু হচ্ছে, যদি 3 দিয়ে শুরু হতো তাহলে লিখতাম 3n, যেহেতু 0 দিয়ে শুরু হচ্ছে তাই লিখছি 3n-1, আর নিচে তো স্বাভাবিক জিনিস 5n। তাহলে 3n-1/5n, এটা কোথায় আছে? ঘ নম্বরটা। ঘ নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝছো। ওকে আচ্ছা, এটা কি অন্য ওয়েতে করা যেত না? অন্য ওয়েতে করা যেত না। সাধারণ পদ এটা একটা গুণোত্তর ধারা, তুমি চাইলে এটা গুণোত্তর ধারা সূত্র দিয়েও করতে পারো। গুণোত্তর ধারার সূত্র অনুযায়ী কি লেখা যায়? আর এর মানটা কত দেখো তো, আর সমান কত হবে? 3/5 স্কোয়ার ডিভাইড বাই 1/5, তার মানে 3/5 স্কোয়ার ইন্টু 5/1। এগুলোতে বেশি সময় লাগে, এই জন্য আমরা এইভাবে করি, 3/5 আসে এইখান থেকে, আর এর মান আসে কত? 3/5। পরেরটাও দেখো ভাগ করে, পরেরটাও ভাগ করে দেখো, 9/5 কিউব, একবার আমি ইন্টু দিলাম 5 স্কোয়ার বাই 3, এই দেখো এটা দিয়ে এটারে কাটলে 5 আর এটা দিয়ে এটারে কাটলে 3, তার মানে 3/5, এটা হচ্ছে আর এর মান। এখন তুমি বলো সাধারণ পদের সূত্র কি? a ইন্টু r⁻n-1, তার মানে a এর মান 1/5, আর এর মান কত? আর এর মান হচ্ছে এই যে 3/5 এর পাওয়ার কত? n-1। ওকে, তাহলে এখন তুমি উপরে এই যে 3 এর পাওয়ার n-1 দাও, 3 এর পাওয়ার n-1, আর নিচেই এই যে 5 এর পাওয়ার 5 একটা নিচে আসে আগে থেকে, এই 5 এর পাওয়ার আবার n-1, 5 এর পাওয়ার n-1, তাহলে উপরে 3n-1 আর নিচে হচ্ছে এই যে 5 এর পাওয়ার 1 না, ভিত্তি এক হওয়ার কারণে যোগ করে দাও, যখন যোগ করবা এই 1 আর ওই -1 বাদ যাবে, তার মানে থাকবে 5n। তোমার যেভাবে সুবিধা মনে হয় তুমি সেভাবে করবা। আমি দুইটা ট্রিক্স বা দুইটা সিস্টেম তোমাকে আমি শেখালাম। ওকে, নাথিং হার্ড, কোনো কঠিন নাই। তোমাকে আমি দুইটা সিস্টেম শিখিয়েছি, তোমার যেটা সহজ মনে হয় তুমি সেটাই করো। ওকে চলো এরপরে দেখি। এই অনুক্রমটির 12 পদের সমষ্টি কত? দেখো একটা ছোট্ট লজিক এখানে কাজ করবে, মানে ধারার এমসিকিউ করার ক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে এখানে সূত্র ম্যাথ কমপ্লিট মানে ক্যালকুলেশন করার চেয়ে চিন্তা করে সহজে বের করা যায়। এটা হচ্ছে ধারার সুবিধা, বুঝছো? কিভাবে দেখো, এই দেখো দুইটা পদের যোগফল কত? প্রথম দুইটা পদের যোগফল কত? প্রথম দুই পদের যোগফল 5, পরের দুইটা পদের যোগফল 5, এর পরের দুইটার যোগফল 5। 12টা পদের মধ্যে এরকম 5 পাওয়া যাবে কয়টা বলতে পারো? 12টা পদের মধ্যে জোড়া হবে কয়টা? 6টা। তার মানে এরকম 5 পাওয়া যাবে 6টা, তার মানে 5 ছক 30 হচ্ছে আমাদের যোগফল। 5 এর সাথে 6 গুণ করো, রেজাল্ট পেয়ে গেলা কত? 30। এটা হচ্ছে আমাদের যোগফল। কত সময় লাগতে পারে তোমাকে এটা চিন্তা করতে? সময় লাগবে না, কিন্তু তুমি যদি এটা সূত্র দিয়ে ওই বিশাল ক্যালকুলেশন করতে যাও তো অনেক সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার, বুঝছো? এখানে 12টা বলছে, যেহেতু একটা 0 একটা 5, একটা 0 একটা 5, তার মানে প্রত্যেক জোড়া থেকে আমি যোগফল পাবো 5, প্রত্যেক জোড়া থেকে যোগফল পাবো 5। তাহলে 12টার মধ্যে এরকম জোড়া হবে 6টা, তাহলে 5 ছক 30, এটা হচ্ছে আমার যোগফল। চলো এরপরে দেখি।
একটি অনুক্রমের n-তম পদ এইটা বলছে অনুক্রমটির 12টি পদ ও প্রথম 6টি পদের সমষ্টির পার্থক্য কত? 12টি পদ এবং 6টি পদের যোগফলের পার্থক্য কত? দেখো আগের কনসেপ্ট একদম সেম কনসেপ্ট, তো অনুক্রমটা আগে একটু দেখাই তোমাদেরকে। খেয়াল করো, যখন n এর মান 1 তখন মাইনাস থাকবে মানে উপরে মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে উপরে হবে 1 + 1 মানে 2 আর নিচেই 2, 2/2 মানে হচ্ছে 1। ওকে, এবার যখন n এর মান 2 হবে তখন মাইনাস থাকবে না, তার মানে 1 - 1 মানে 0, 0/2 মানে 0। যখন n এর মান 3 তখন আবার কি হবে, মাইনাস থাকবে, তখন আবার রেজাল্ট আসবে 1। তার মানে আমরা এই যে অনুক্রমটা এটা পাচ্ছি এরকম 1 0 1 0 1 0 1 0 এরকম চলতেই থাকবে। ওকে, এখন তুমি বলো আগের কনসেপ্ট, আগের সেম কনসেপ্ট বলো 12টি পদের যোগফল কত? দেখো প্রথম জোড়ার যোগফল কত? 1। প্রথম জোড়ার যোগফল 1, 12টার মধ্যে এরকম জোড়া হবে 6টা, তাহলে 6 অক্ষে 6, 12টার যোগফল হচ্ছে 6, 6টার যোগফল হবে 3, কারণ 6টার মধ্যে 3টা জোড়া তৈরি হবে, তাহলে যোগফল হবে 3। তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু প্রশ্নে চেয়েছে 12টির যোগফল আর 6টির যোগফলের 6টি পদের সমষ্টির পার্থক্য কত, পার্থক্য মানে বিয়োগফল, বিয়োগফলটা হচ্ছে 3। আশা করি বুঝছো তোমরা, ক্লিয়ার? চলো এরপরেরটা দেখি। এই ধারাটির সাধারণ পদ কোনটি? এটার সাধারণ পদ চেয়েছে। এটার মজার ব্যাপার খেয়াল করো, কিছুক্ষণ আগে তোমাদের যে টেকনিক শিখিয়েছি সেই টেকনিকটা এখানে অ্যাপ্লাই হবে। দেখো মাইনাস প্লাস, মনে আছে এরকম একটা জিনিস থাকলে কি করতে হবে? এই যে মাইনাস প্লাস এমন যদি থাকে, এবার খুঁজতে হবে প্রথমে মাইনাস দিয়ে শুরু হলো না প্রথমে প্লাস দিয়ে শুরু হলো। যদি প্রথমে প্লাস দিয়ে শুরু হয় তাহলে সিস্টেমটা হবে -1 এর পাওয়ার n-1 অথবা -1 এর পাওয়ার n+1, এরকম কিছু দিয়ে আমাদের প্রশ্নটা শুরু হবে। তাহলে বলো তো এখানে যতগুলো অ্যান্সার আছে, যতগুলো আছে, এটার মধ্যে কোনটা দিয়ে আমরা ট্রাই করব? এখানে যতগুলো আছে এর মধ্যে এইখানে আছে -1 এর পাওয়ার n+1। যদি মাইনাস দিয়ে শুরু হতো তাহলে আমরা লিখতাম -1 এর পাওয়ার n। ওকে, আচ্ছা এখন তাহলে এইটা দিয়ে আমরা ট্রাই করতে পারি, এইটা দিয়ে ট্রাই করো। এখন এইখানে তুমি বসায় দেখো, n এর মান 1 বসায় দেখো প্রথমটা মিলে কিনা, n এর মান 2 বসায় দেখো প্রথমটা মিলে কিনা। এটার সিস্টেমটা কি? এখন তুমি তোমার ক্যালকুলেটর নিবা, তুমি মাথা দিয়ে বুঝতে পারলা যে এই কটা অপশনের মধ্যে এই অপশনটা হতে পারে সঠিক। এখন তুমি এটাকে ক্যালকুলেটরে তুলবা। ক্যালকুলেটরে কিভাবে তুলবা? এটাকে ক্যালকুলেটরে কিভাবে তুলবা? -1 লিখবা, তার পাওয়ার দিবা n+1, পাওয়ারে কি দিবা? পাওয়ারে দিবা n+1, এর জায়গায় তুমি x দাও, x+1 দিয়েছো। x+1 দেওয়ার পরে আবার কি করবা? আবার ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে কি করবা? হাফের পাওয়ার, হাফের জায়গায় 0.5 লেখো, সহজ হবে। 0.5 এর পাওয়ার দিবা কত? 0.5 এর পাওয়ার দিবা n, 0.5 এর পাওয়ার দিবা হচ্ছে n, n এর জায়গায় x দাও। ওকে, দেওয়ার পরে এখন CALC বাটনটা চাপ দাও। x এর মান চাচ্ছে না, x এর মান তো চাচ্ছে না, x এর মান যদি 1 বসাও, 1 বসানোর পরে সমান দিলে দেখো 0.5 আসে, মানে হাফ আসে, দেখো এই যে মিলছে হাফ। এরপর আবার কি করবা? আবার CLC চাপ দাও, তারপর x এর মান 2 বসাও, 2 বসায় সমান দাও -0.25 মানে -1/4, তার মানে এটাই কারেক্ট অ্যান্সার। এত চিন্তা করা লাগে না। যখন আমার হাতে সময় অনেক কম, যেহেতু এই কটা হতে পারে না, কারেক্ট অ্যান্সার হবে না, তার মানে এটা হওয়াটাই গুরুত্বপূর্ণ। আবার আরেকটা ব্যাপার আছে, এটা তো হবেই না, এটার সাথে কোনো কানেকশানই নাই। এই যে হাফ যে দুইটাতে আছে সেই দুইটার কোনো একটা হবে। ওকে, চলো এরপরে দেখি নেক্সট, পরেরটা। কোনো অনুক্রমের n-তম পদ হচ্ছে এটা, বলছে 15তম পদ নিচের কোনটি? এতগুলোর মধ্যে একটা লোপ্পা জিনিস দিয়ে দিয়েছে, বুঝছো? এখানে 15 বসালে কত হবে? 4×15 = 60, 60 - 5 মানে হচ্ছে 55। এত সহজ একটা জিনিস এর মধ্যে দিয়েছে, বুঝছো? এটা দেখার পরে আমার তো মাথায় অনেকক্ষণ চিন্তা শুরু হয়ে গেল যে এই এমন কঠিন জিনিস আবার এর মধ্যে কেমনে আসলো। ঠিক আছে, আশা করি বুঝছো। হ্যাঁ, ওকে, চলো এরপরেরটা। এই যে একটা ধারা, এটার 12তম পদ কত? কি চেয়েছে? 12তম পদ। দেখো আমরা এটা দেখেই বুঝতে পারছি এটা একটা গুণোত্তর ধারা। কেমনে বুঝছি? দেখো 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হয়, 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়,
1কে আবার 5 দিয়ে ভাগ করলে 1/5 হয়। তার মানে এখানে r এর মানটা কত? এখানে r এর মান হচ্ছে r হচ্ছে 5/25 মানে হচ্ছে 1/5। বুঝছো, এটা হচ্ছে r এর মান। এখন তুমি ডিরেক্ট ক্যালকুলেটরে চলে যাও। ক্যালকুলেটরে যে তোমাদেরকে যদি আমি এটা একটু দেখাতে চাই, সূত্র হচ্ছে কি? সূত্র হচ্ছে ar⁻n-1। তুমি তো সূত্র মুখস্থ আছে, তোমার মনের মধ্যে আছে না? তুমি কি করবা? ডিরেক্টলি মান বসাবা। a এর জায়গায় বসাবা 25, r এর জায়গায় বসাবা 1/5, পাওয়ারে দিবা 12, এই যে 12তম পদ মানে 12 - 1। তুমি কি মনে মনে সূত্র পড়বা আর সরাসরি ক্যালকুলেটরে তুলবা? এটা করতে পারবা না? আমি তো পারবো, তুমি পারবা, অবশ্যই পারবা। দেখো আমি কেমনে করি। আমি ফার্স্টে লিখলাম 25 দেওয়ার পরে ব্র্যাকেট দিলাম, দিয়ে 1/5 লিখলাম। 1/5 1/5 1/5 দেওয়ার পরে 1/5 দেওয়ার পরে আমি কি করলাম? ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করার পরে তার পাওয়ারে চলে গেলাম। পাওয়ারে যে কত দিব? 12 - 1 মানে 11। দেওয়ার পরে সমান চাপ দিলাম। সমান চাপ দিলে চলে আসছে কত? 0.0000521। আচ্ছা, এটা তো ক্যালকুলেটরে অনেক বড় মান দিল। তাহলে স্যার আমরা কি করব? এই ক্যালকুলেটরে তো আমাদের এত বড় মান আসছে। তাহলে তুমি এখন এর মধ্যে অপশনগুলো টেস্ট করবে। যেমন এটা হবেই না, 5⁻0 মানে 1। যেহেতু 0.0000 অনেকগুলো মান আসছে, তার মানে এটাও হবে না, কারণ 9 এর পাওয়ার 5 মানে অনেক বড় মান। এইটা আর এইটা দুইটার মধ্যে হতে পারে। যেহেতু 0.0000 অনেকগুলো শূন্য আসছে, আমার ক্যালকুলেটারে শূন্য আসছে 6টা, তার মানে 1/3 এর 9 এর পাওয়ার 3 করলে যেটা হয় সেটাও অনেক বড় হয়ে যায়, এটাও হবে না। তার মানে এটা কারেক্ট অ্যান্সার হবে, এটা কারেক্ট অ্যান্সার হবে। এটা আমরা আইকিউ দিয়ে করলাম, আইকিউ দিয়ে। এখন যদি আমরা এটা ক্যালকুলেটারে না করে হাতে করতাম তাহলে কি হতো বলো তো? হাতে করলে ঘটনাটা কি হতো একটু চিন্তা করো। এটা মানে কত বলো? খুব নরমাল, খুব নরমাল। এটা মানে 5 এর স্কোয়ার। আর এই যে 1 এর পাওয়ার যাই করো সেটা 1ই হয়। আর এই যে 5 এর পাওয়ার 11, কারণ 12 থেকে 1 গেলে 11। 5 এর স্কোয়ার দিয়ে 5 এর পাওয়ার 11 কাটলে 5⁻9 থাকে। এই দেখো 1/5⁻9। আরো একটা কথা বলি, ক্যালকুলেটর সবসময় সবকিছুকে সহজ করে না। ক্যালকুলেটর স্পেসিফিক বিষয়গুলোকে সহজ করে। ক্যালকুলেটরের তুলনায় আমাদের ব্রেন সুপার ফাস্ট, সো ফাস্ট, যদি তুমি তোমার ব্রেনকে ট্রেন্ড করতে পারো। ওকে, তুমি আমার একটা কথা, ছোট্ট একটা কথা এখন থেকে মনের মধ্যে রেখে দাও। সেটা হচ্ছে তুমি ক্যালকুলেটর স্কিলড না হয়ে ব্রেনে সুপার ফাস্ট হওয়ার ট্রাই করো। কে কত ক্যালকুলেটরে ট্রেন্ড বা সুপার ফাস্ট সেটার চেয়ে কে কত ব্রেনে ট্রেন্ড সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ তুমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিতে যাবে অনেক জায়গায় ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। ইভেন ক্যালকুলেটর ইউজ করতে দিলেও তুমি অনেক সময় এমন হবে যে ব্রেনে সুপার ফাস্ট হলে সেটা যত তাড়াতাড়ি হয় ক্যালকুলেটর টিপতে ইউজ করতে তার চেয়ে বেশি সময় লাগে। বুঝছো? ওকে, চলো এরপরে। এই ধারাটির সপ্তম পদ কত? একই কনসেপ্ট, সেম কনসেপ্ট। এটা একটা এমন ধারা, দেখো একটু চিন্তা করো, 2 এর সাথে 4 গুণ করলে কত হয়? 8 হয়। 8 এর সাথে আবার 4 গুণ করলে 32 হয়। তার মানে এইটা এমন একটা ধারা যার আর এর মান হচ্ছে 1/4, -1/4। যেহেতু এখানে মাইনাস আছে, সহজ কথায় -1/8 কে তুমি ভাগ করো 1/2 দিয়ে। তার মানে এটা উল্টায় দিলে কি হবে? 2/1 হবে। এটা দিয়ে এটারে কাটলে কত হবে? 4 হবে। -1/4 হচ্ছে আর এর মান। প্রশ্নে চেয়েছে সপ্তম পদ কত? সপ্তম পদ মানে হচ্ছে হাফ ইন্টু আর এর মান -1/4, 7 - 1, 7 - 1 হচ্ছে পাওয়ারে, তার মানে 6। ওকে, 6। একটু চিন্তা করো, হাফ হাফের জায়গায় থাকলো, মাইনাসের পাওয়ার 6 মানে মাইনাস থাকবে না। 1/4 এর পাওয়ার 6 মানে 2 এর পাওয়ার 12, 2 এর পাওয়ার 12, 4 এর পাওয়ার 6 এটা মানে হচ্ছে 2 এর পাওয়ার 12। ওকে, আচ্ছা এবার আসি উপরে 1 আর নিচেই 2 টু দি পাওয়ার কত হবে? 2 টু দি পাওয়ার এখানে 1 আর ওইখানে 12, মোট মিলে 13। 1/2 টু দি পাওয়ার 13। গ নম্বরটা কারেক্ট অ্যান্সার। কত সময় লাগছে বলো তো দেখি? তুমি কি করতা? তুমি এটা ক্যালকুলেটরে দিয়ে বিশাল হিসাব কিতাব করে তারপরে একটা দশমিকে মান আসতো, আবার এই অপশন টেস্ট করতা। কত দরকার এত ঝামেলার মধ্যে যাওয়ার? কোনো দরকার আছে? দরকার তো নাই। এখানে ট্রিক্সটা কি ছিল তাহলে? ট্রিক্সটা হচ্ছে এইখানেই দেখো, 4 এর পাওয়ার 6 মানে হলো 2 এর পাওয়ার 12। এটুকুই ট্রিক্স, এটুকুই তোমার ব্রেনের স্কিল। 4 এর পাওয়ার 6 মানে হলো 2 এর পাওয়ার 12, এটুকুই তোমার স্কিল। বুঝছো? চলো এরপরে নেক্সট। এই যে একটা ধারা,
এই ধারাটার 10তম পদ কোনটি? একই কনসেপ্ট, সেম কনসেপ্ট। এখানে আর এর মান কত বলো তো? 2/8 করলেই তুমি আর এর মান পেয়ে যাবা। 2/8 মানে 1/4, এটা হচ্ছে আর এর মান হচ্ছে 1/4। 10তম পদ চেয়েছে না? তাহলে একই কনসেপ্ট, 8 ইন্টু 1/4 এর পাওয়ার কত? 10 - 1 মানে 9। ওকে, তার মানে 8 মানে কত? 2 এর পাওয়ার 3। আরেকটা কথা একটু বলি, এমসিকিউ প্রশ্নকর্তাগুলো এমসিকিউ এমনভাবেই সেট করে যেটা সহজে করা যায়, দেখে বড় মনে হলেও যেটা সহজে ক্যালকুলেট করার কোনো না কোনো ওয়ে আছে, তোমাকে সেই ওয়েটাই খুঁজে বের করতে হবে। এই দেখো, এদিকে তাকো, 8 কে কি লিখবা? 2 এর পাওয়ার 3। কেবল যে ট্রিক্সটা তোমাকে শিখিয়েছি সে অনুযায়ী তুমি এখন বলো, 1 এর পাওয়ার 9 করলে তো 1 হবে, ওটা নিয়ে মাথা ব্যথা নাই। 4 এর পাওয়ার 9 মানে 2 এর পাওয়ার কত হবে? 9 দুগুণ 18। এই দেখো, উপরে 18, নিচে 18, উপরে 3, কাটাকাটি করলে 2 এর পাওয়ার 15 যেখানে আছে সেটা অ্যান্সার। কত হবে? 1/2 এর পাওয়ার 15। ক নম্বরটাই কারেক্ট অ্যান্সার। বুঝছো? বুঝছো না বাপ? আশা করি বুঝছো। আমি আসলে হাইপ দিতে চাই না, আমি খুব সাদামাটা থাকতে পছন্দ করি। আমি মানে এমন কোনো কিছু বলি না, অতিরঞ্জিত কিছু বলি না যে হ্যান করলে ত্যান করলে, এই ক্লাস করলে হ্যান হয়ে যাবে ত্যান হয়ে যাবে। আমি জাস্ট আমার দক্ষতা অনুযায়ী আমি আমার জিনিসটুকু শেখাতে চাই তোমাদেরকে। তুমি যদি উপকৃত হও তাতেই আমি খুশি। বুঝছো? দোয়া করো আমার জন্য যেন আমি তোমাদের জন্য কিছু করতে পারি এবং তোমরা যেন এটার ফল ভোগ করতে পারো। ওকে, এই যে জিনিসটুকু শিখালাম, 80% টিচার তোমাকে বলবে এটা ক্যালকুলেটরে করবা। তুমি আমাকে বলো, তুমি নিজে থেকে বলবা যে এটা ক্যালকুলেটরে সহজ নাকি আমি হাতে যেটা করলাম এটা সহজ। তুমি অ্যানালাইসিস করে, তুমি চিন্তা করে বলবা। এডটেকের জগতে যত টিচার আছে ক্যালকুলেটর আর হাইপ দিয়ে একটা অন্যরকম জিনিস তৈরি করার ট্রাই করছে। বাট তুমি বলো, এই যে জিনিসটুকু আমি এস্টাবলিশড করলাম, এটা হচ্ছে কি ক্যালকুলেটর ফার্স্ট? এটা কি সম্ভব? ন, একেবারে সম্ভব না। খালি তুমি এই লাইনটা লিখবা, আমি তো এই লাইন লেখার পরেই আমি আনসারটা বলতে পারবো, তাই না? এরপরে নেক্সট কি আছে দেখি। আজকের ক্লাসে একটু বেশি কথা বলে ফেলছি, তাই না? এই যে ধারাটা, এটার নবম পদের মান কত? নবম পদের মান এই যে একই কনসেপ্ট। দেখো, 1 ইন্টু 1 তো লিখবো না, 1 লেখার কোনো প্রয়োজন নাই। 1 কারোর সাথে গুণ আকারে কখনোই লিখবা না। তাহলে কি হবে? 1/√3 এর পাওয়ার, যেহেতু নবম পদ তার মানে 8। দেখো, √3 এর পাওয়ার 8 মানে 3 এর পাওয়ার 4। √3 এর পাওয়ার 8 মানে হচ্ছে 3 এর পাওয়ার 4। তার মানে 1/3 টু দি পাওয়ার 4 আছে অপশানে? আছে। এই যে 3 টু দি পাওয়ার 4 মানে 81। 1/81 এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝছো? ক্লিয়ার? ওকে, নেক্সট। এই যে একটা ধারা দিয়েছে, এটি একটি অসীম ধারা। এই ধারাটার সমষ্টি নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো তো এটা কেমন ধারা, একটু চিন্তা করো। এটা চিন্তা করলে আরো অনেক সহজে তাড়াতাড়ি করা যায়। দেখো, এটা 7, তাই না? 7 এর সাথে 7 যোগ করলে হয় 14। তার মানে 14-র সাথে আরো 7 যোগ করলে x হবে। এই মাঝখানে কি কি হবে এগুলো আমাদের দরকার নাই, ওরা চাই নাই আসলে দিতে, তাই x দিয়ে প্লাস ডট ডট দিয়ে রাখছে। আচ্ছা, এখানে আসি। তার মানে এটা এমন একটা ধারা যেখানে প্রতি পদে 7 করে করে বৃদ্ধি পাচ্ছে, প্রতি পদে 7 করে করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে একটু চিন্তা করো তো, প্রথম পদ যদি 7 হয় তাহলে 91 কততম পদ? 91 কততম পদ? 7 13 91, 13তম পদ হচ্ছে 91। তার মানে এই 91টা হলো 13তম পদ। তার মানে আমাদের এখানে n সমান হলো 13, মানে এই ধারাটাতে টোটালি পদ আছে 13টা। দেখো, এটা কিন্তু আমি চাইলে ম্যানুয়ালি করতে পারতাম। কিভাবে? ওই যে সূত্র ব্যবহার করে a প্লাস n-1 ইন্টু d, এটা সমান 91 ধরতাম। এরপরে a এর মান বসাতাম 7, n-1 ইন্টু d এর মান বসাতাম কত? 7 সমান 91। এখান থেকে হিসাব করলে 7 প্লাস 7n-7 সমান 91। এটা কাটা যেত, 7n সমান কত হতো? 91। n এর মান আসতো, n সমান আসতো 13। ওকে, এত বড় জিনিসটা দেখো কত সহজে চিন্তা করে আমরা এটা বের করলাম। এই ধারা দেখার সাথে সাথে আমার মাথায় আসলো, যেহেতু 7-এর সাথে 7 যোগ করে 14 হচ্ছে, তার মানে এর মানও যা আর এর মানও তাই। এ সমান হচ্ছে আর যদি হয় তাহলে খুব সহজে এই যে লাস্টের যে পদটা আছে সেটাকে এইটা দিয়ে ভাগ করলে আমরা
এন এর মান পেয়ে যায়, মানে কতগুলো পদ আছে সেটা পেয়ে যায়। তাহলে এই ধারাতে পদ আছে 13টা। আমরা কিছুক্ষণ আগে এস এন এর একটা সূত্র শিখছিলাম, এটা একটা সমান্তর ধারা, তাই না? এটা একটা কি ধারা? সমান্তর ধারা। চাইলে তুমি এটাকে গুণোত্তর ধারা হিসেবে নিতে পারবা না, কারণ এটা কি ধারা? এটা একটা সমান্তর ধারা। তাহলে এস এন সমান আমরা কি শিখছিলাম? দুইটা সূত্র শিখছিলাম, একটা n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এন এর মান পেয়ে গেছো, তুমি এখানে মান বসালেও হবে, কিন্তু আরো সহজ একটা সূত্র আমরা শিখছিলাম, সেটা হচ্ছে n/2 ইন্টু a প্লাস পি। n/2 মানে কত? 13/2। আর a এর মান কত? a এর মান হচ্ছে 7, আর p মানে হলো শেষ পদ 91। একবারে হয়ে গেল, এটা দিয়ে ক্যালকুলেট করলে রেজাল্ট পেয়ে যাবে। এটা ক্যালকুলেটরে দাও, কত আসে দেখো। 91 এর 7 যোগ করলে হয় 98, 98 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 13 গুণ 49। 98 কে 2 দিয়ে ভাগ করলে এটা হয়। তাহলে 13 গুণ 49 করো, যেটা আসবে সেটা আনসার। 13 গুণ 49 কত আসে? 637। গ নম্বরটা কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের সেই কারেক্ট অ্যান্সার। বুঝছো? আশা করি বুঝছো। চলো এরপরে দেখি নেক্সট। এই যে ধারাটা, অসীম গুণোত্তর ধারাটি সাধারণ অনুপাত নিচের কোনটি? এটা তো একেবারে মামু একটা জিনিস, এটা ক্যালকুলেটর নাও, এটা ক্যালকুলেটর ট্রিক্স অ্যাপ্লাই করো। এইটা তুমি তুলবা ক্যালকুলেটরে, এটা তুলে তাকে ভাগ করবা এই পাশেরটা দিয়ে, বাস শেষ। আবার এটা ম্যাথমেটিক্যালি ম্যানুয়ালি হাতে করলে আরো সহজ হয়। কেমনে হয়? 2/5⁶। তুমি তো ভাগ দিবা, ভাগের পরিবর্তে একবারে গুণ দিয়ে এটা উল্টায় দাও, 5⁷ তুমি এখন এইটার সাথে এটা কাটলে উপরে 5, আর এটার সাথে এটা কাটলে নিচেই 2। কত সময় লাগলো? 5/2। ওকে, তাহলে -5/2, এটা হচ্ছে ক নম্বরটা। ওকে, সাধারণ অনুপাতের মান কোনটি হলে কোন অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি করা সম্ভব? আচ্ছা, আমরা শিখছি কি? মডুলাস আর লেস দেন 1, এটা হলো অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র। মডুলাস আর লেস দেন 1, এটা তো মানে ম্যাথমেটিক্যাল ওয়ে। আর তুমি সহজে মনে রাখবা, অসীমতক সমষ্টি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে। কখন থাকবে? যদি যদি আর প্রকৃত ভগ্নাংশ হয়, আর প্রকৃত ভগ্নাংশ হয়। অপ্রকৃত হলে আর অসীমতক সমষ্টি থাকবে না, ভগ্নাংশ হয়। এই যে কথাটুকু লিখলাম, একটা কথা তোমার এমসিকিউ এর ধারাকে পাল্টে দিবে। এই ছোট্ট একটা কথা তোমার এমসিকিউ এর চিন্তাকেই পাল্টে দিবে। বুঝছো কিভাবে হয়? দেখো, একটু চিন্তা করো, এখানে কোনটা? এটা কি ভগ্নাংশ? এটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ না প্রকৃত ভগ্নাংশ? এটা তো আসলে ভগ্নাংশই না, তার মানে এখানে নিচে 1 আছে, তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, কারণ এটার মান 1 এর চেয়ে বড়। এমন জিনিস নিতে হবে যেটা প্রকৃত ভগ্নাংশ। এই যে -0.5 মানে -হাফ, হাফ, এটার মানে হচ্ছে -হাফ। এই যে হাফ, এটা প্রকৃত ভগ্নাংশ। সো এটা গ্রহণযোগ্য। বুঝেছো? ক্লিয়ার? ওকে, এরপরে নেক্সট, এরপরেরটা আসি। 24 নাম্বারটা দেখো। এটা এমন একটা ধারা যার সাধারণ অনুপাত হচ্ছে আর সমান হচ্ছে বি। বুঝছো কিভাবে? এই দেখো, এ বি বাই এ মানে হচ্ছে এ বি ভাগ এ মানে হচ্ছে বি, এ বি স্কোয়ার ভাগ এ বি মানেও বি, তার মানে এখানে আর এর মান হচ্ছে বি। এবার বলছে গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে, তাহলে বি এর জন্য কোন সম্পর্কটি সঠিক বা কোনটি সঠিক? দেখো, অসীমতক সমষ্টি থাকার শর্ত কি ছিল? মডুলাস আর লেস দেন 1। এখন তুমি পেয়েছো আর এর মান বি এর সমান, তার মানে তুমি বলতে পারো কি? মডুলাস বি লেস দেন 1 কোথায় আছে দেখো তো? মডুলাস বি লেস দেন 1 কোথায় আছে? এই যে গ নম্বরটা, মডুলাস বি লেস দেন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝছো? ওকে, এরপরে দেখি, নিচের কোন ধারাটির অসীমতক সমষ্টি আছে? আর এর মান বের করতে হবে, ক্যালকুলেটর ইউজ করবা তুমি এই ক্ষেত্রে। যেটার আর এর মান 0.something আসবে, যেটার আর এর মান 0.something আসবে সেটা গ্রহণযোগ্য। যেটার আর এর মান 1 এর চেয়ে বড় বা 1 হয়ে যাবে সেটা গ্রহণযোগ্য না। এ দেখো, এটাকে কেমনে বের করবে? এটা ভাগ এটা, এটা ভাগে এটা, ক্যালকুলেটরে দিবা। ক্যালকুলেটরে কি দিবা? ক্যালকুলেটরে দিবা -4/9। আমার সাথে সাথে তোমরা ক্যালকুলেটর নাও, এটা ভাগ এটা দাও। -4/9 ভাগ 1/3, -4/9, -4/9, -4/9, 4/9। তারপরে কি করব? তারপরে ভাগ, ভাগ দিব। ভাগ কত দিব? ভাগ হচ্ছে 1/3, ভাগ 1/3, 1/3।
আচ্ছা 1/3 এটা দেওয়ার পরে সমান দিলাম, এটা আসছে -1.33, তার মানে এটা হবে না, এটা বাদ, এটা কাটা, কারণ এটার মান একের চেয়ে বড় আসছে, একের চেয়ে বড় আসছে, এটা হবে না। ঠিক আছে, মাইনাস প্লাস ওইখানে কোনো ফ্যাক্টর না। আচ্ছা এরপরেরটা দেখি, এরপরেরটা কি আছে, এরপরেরটা আছে -5/16, -5/16 তারপরে ভাগ করবা ভাগ করবা 1/4 দিয়ে, তারপরে ভাগ হচ্ছে 1/4, ভাগ 1/4, 1/4 সমান দিলাম, এটার মান আসছে -1.25, তার মানে এটাও হবে না, এটা বাদ। এরপরে এটা দেখি, এটা -9/16, তোমাদের অনেক কম সময় লাগবে ক্যালকুলেটরে, আমি তো বোঝাচ্ছি তাই সময় লাগছে বেশি। -9/16 ভাগ 3/4, -9/16 ভাগ 3/4, -9/16 ভাগ 3/4। আচ্ছা এটার মান আসছে -0.5, তার মানে এটা গ্রহণযোগ্য, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝছো? এইভাবে তুমি ট্রাই করবা, এটাও হবে না, এটা কনফার্ম থাকো, কারণ যেহেতু উপরেরটা হয়েছে তার মানে নিচেরটা হবে না, এটাও বাদ। ওকে, এরপরে এবার কি বলছে, এত ধারাটির অসীমতক সমষ্টি কত? ওই যে এস ইনফিনিটি বের করার সূত্র ক্যালকুলেটরে করবা, এগুলো ক্যালকুলেটর ইউজ, খুবই সহজ। অসীমতক সমষ্টি মানে কি? এস ইনফিনিটিভ সমান a/1 - r। আমি প্রথম ফর্মুলা লিখতেছি, এরপরে আর লিখবো না। a/1 - r, a এর মান কত? 1/5 ডিভাইড বাই 1 মাইনাস r এর মানও 1/5 হবে, কারণ 1/5 এর সাথে 1/5 গুণ করে 1/5 স্কোয়ার হয়, তার মানে r এর মানও 1/5। ওকে, তার মানে কি থাকে বলো তো? 1/5, আর নিচেই থাকে হচ্ছে এখানে 5 এলসিএম লসাগু করো, উপরে থাকবে 4/5। একের থেকে 1/5 বিয়োগ করার সহজ উপায় হলো এই নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করে উপরে লিখবা, নিচে যা আছে তাই দিয়ে দিবা। ঠিক আছে, এখন উল্টায় দাও, 1/5 গুণ 5/4, এটা কাটা 1/4। ওকে, তুমি যখন ক্যালকুলেটরে এটা দিবা, ক্যালকুলেটরে এইটুকু তুলবা সরাসরি, তখন রেজাল্ট ডিরেক্টলি চলে আসবে 1/4। এটা কারেক্ট অ্যান্সার। এটা শর্টকাট ট্রিক্স, তোমরা ক্যালকুলেটর ইউজ করবা, সূত্র মনে মনে পড়বা আর মান ডিরেক্টলি ক্যালকুলেটরে তুলবা। ওকে, এরপরেরটা দেখি, বলছে এই ধারাটির অসীমতক সমষ্টি কত? একই কনসেপ্ট, এই যে আমি ক্যালকুলেটরে, আচ্ছা বোর্ডে একটু যদি তোমাদেরকে ক্যালকুলেটরে দেখাই, আমি আমাদের এখানে এ এর মান কত ছিল দেখো তো একটু, এ এর মান কত ছিল? এর মান ছিল 0.2, আর এর মান কত হবে? আর এর মান হচ্ছে এই যে 0.02 কে যদি তুমি 0.2 দিয়ে ভাগ করো 0.1 পাবা। 0.2 কে যদি তুমি 0.02 কে যদি 0.2 দিয়ে ভাগ করো পাবা হচ্ছে 0.1। ভাগ করো, না হলে বিশ্বাস না হলে 0.02 ভাগ 0.02 ভাগ 0.2 ভাগ করলে পাবা 0.1। আরো বোঝার উপায়টা কি? এখানে দেখো, এখানে কয়টা আছে এটা একটু সহজে বোঝায় নেই। এখানে কয়টা আছে দশমিকের পরে? 2 ঘর। এখানে দশমিকের পরে 1 ঘর আছে, তার মানে ভাগফলে দশমিকের পরে 1 ঘর থাকবে। ওকে, তার মানে দশমিকের পরে যে 1 ঘরটা হবে, যেহেতু এই মাথারটা আর এই মাথারটা সেম, তার মানে এটা 1 হবে। বুঝছো? ওকে, তাহলে আমাদের আর এর মান হচ্ছে 0.1। তাহলে আমরা ডিরেক্টলি আমরা ক্যালকুলেটরে যদি তুলতে চাই তাহলে কি হবে? ক্যালকুলেটর ধরো, এটা তোমার ক্যালকুলেটরে তুমি কি করবা? এই যে ভগ্নাংশের ইয়া দিবা, a এর মান হচ্ছে 0.2, আর নিচে হচ্ছে 1 মাইনাস r, 1 মাইনাস 0.1 সমান দাও, চলে আসবে 2/9। কত আসছে? 2/9। এই দেখো 2/9 কোথায় আছে? খ নম্বরটা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এগুলো ক্যালকুলেটর খুব সহজে করা যাবে, এগুলো তোমার ক্যালকুলেটর হ্যাক্স। এরপরে আসো, এই ধারাটির গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি কত? সেম কনসেপ্ট। কি করবা? ক্যালকুলেটরে তুলবা √3, আর এর মান তো দেখেই বোঝা যাচ্ছে 1/√3 হবে। 1 ডিভাইড √3 মানে কি? 1/√3। ওকে, তাহলে আর এর মান 1/√3, এ এর মান √3। তুমি চলে যাও ক্যালকুলেটরে যাও, কি হবে? এখানে কি দিবা? উপরে দিবা হচ্ছে √3, উপরে দিবা হচ্ছে √3, আর নিচে কি দিবা? 1 মাইনাস 1/√3, 1/√3। ওকে, তারপর সমান দাও, সমান দিলে আসছে 3√3/2। 3√3/2 দেখি আছে কিনা অপশানে? 3√3/2 আছে? 3√3/2 এটা নাই। তাহলে এটা কি আছে? মানে এইখানে যে ক্যালকুলেটরে যে মানটা আসে, সেই মানটা আসলে নিচেই কোনো রুট রাখতে চায় না, কিন্তু আমার অপশানগুলোতে নিচে রুট আছে। ওকে, অপশানগুলোতে নিচে রুট আছে।
এখন তুমি কি করতে পারো, ওটা সমান দিলে ডেসিমেলে চলে আসবে। এইবার অপশানগুলোর মধ্যে কোনটা মিলে ডেসিমেলে নিলে সেটা মিলিয়ে অ্যান্সারটা কারেক্ট দিবা। এখন যেহেতু আমার এটা হচ্ছে না, তাহলে আমি এটা একটু ম্যানুয়ালি করি। ম্যানুয়ালি করলে কি হবে, উপরে হচ্ছে √3 আর নিচে হচ্ছে 1 - 1/√3। দেখো √3 আমি একবারে এটা হিসাব করতেছি, একবারে কিভাবে হিসাব করতেছি, এই যে এইটা যখন লসাগু করব হবে √3 - 1, আমি ভাগের থেকে গুণ দিলে এই নিচের যে হরের √3 সেটা উপরে চলে যাবে, আর √3 - 1টা নিচে আসবে। তাহলে উপরে √3 গুণ করলে 3 আর নিচে √3 - 1, তাহলে 3/√3 - 1 ক নম্বরটা আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? সবসময় হাতে করেই দেখি শান্তি, বুঝছো? আচ্ছা এবার আসি, এই যে ধারাটা অসীমতক সমষ্টি কত, একই কনসেপ্ট। এখানে বলো তো আর এর মান কত, আর এর মান 1/3। কেমনে 1/3 কিউব আর 1/3 স্কোয়ার ভাগ করলে 1/3 হবে, আর সমান হচ্ছে 1/3। তাহলে a বাই 1 মাইনাস আর, এ এর মান কত 1/3 স্কোয়ার ডিভাইড বাই 1 - 1/3, তার মানে 1/3 স্কোয়ার একবারে গুণ দিয়ে দিলাম। এখানে যে লসাগু 3 হবে সেটা উপরে দিলাম, আর লসাগু করার পরে যে মান থাকবে 3 - 3 - 1 মানে 2 সেটা নিচেই দিলাম। এটা দিয়ে এটারে কেটে দাও, টুস করে 3 থাকবে, 1/3 × 1/2 মানে 1/6। কোথায় আছে 1/6? ঘ নম্বরটা। ওকে, আশা করি বুঝছো। এরপরে দেখি নেক্সট, এই ধারাটির অসীমতক সমষ্টি কত, কয়েকটা করলাম, এটা তুমি নিজে নিজে করবা, সেলফ, এটা তোমার কাজ, নিজে নিজে করবা। একই কনসেপ্ট, একই সিস্টেম, পারবা না? আশা করি পারবা। চলো এরপরে দেখি, একটি গুণোত্তর ধারার প্রথম পদ 3, সাধারণ অনুপাত আর এর মান 1/3, অসীমতক সমষ্টি কত, একই কনসেপ্ট। এই যে 3 ডিভাইড বাই 1 - 1/3, তার মানে 3 × 3 উপরে দিয়ে দাও, এই হরের 3 উপরে দিয়ে দাও, 3 - 1 মানে 2, তার মানে এখানে থাকবে 9/2। কত? 9/2। খ নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে আসি নেক্সট, একটি গুণোত্তর ধারার প্রথম পদ 1, অসীমতক সমষ্টি এত, আর এর মান কত, সাধারণ অনুপাত কত। মনে করে দেখো, ক্লাসের শুরুতে আমি একটা সূত্র লিখে আসছিলাম, অসীমতক সমষ্টি বের করার সূত্র এবং আর এর সূত্র এবং এ এর সূত্র, তিনটা সূত্রই লিখছি আমি। এখন তোমরা বলো তো দেখি মনে আছে কিনা তোমাদের, এখানে আর এর মান চেয়েছে, আর এর মান বের করতে হবে। তাহলে আর এর সূত্রটা কি ছিল মনে আছে? একটু দেখি, আর সমান হচ্ছে 1 - a/s ইনফিনিটিভ। 1 - a এর মান 1, s ইনফিনিটিভের মানে এই যে 10/9। তাহলে এটা কি হবে, এটা উল্টে যাবে, 1 - 9/10, তার মানে লসাগু করলে উপর হবে 10 - 9 মানে 1 আর নিচে হচ্ছে 10, 1/10। ঘ নম্বরটা কারেক্ট অ্যান্সার। সূত্রটা মুখস্থ থাকলে তুমি 3-4 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করতে পারবা। এটা ক্যালকুলেটরে দিবা ডিরেক্টলি, 1 - a এর মান উপরে বসাবা, নিচেই 10/9। ক্যালকুলেটরে নিবা, 1 দিবা, a এর মান 1, নিচে 10/9 সমান দিব 1/10 চলে আসবে ডিরেক্টলি। ওকে, চলো এরপরে দেখি নেক্সট, একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ এর মান দেওয়া আছে। প্রথম পদ কত? প্রথম পদ এটা, এ এর মান, অসীমতক সমষ্টি s ইনফিনিটিভ এটা, ধারাটির সাধারণ অনুপাত কত, একই কনসেপ্ট। দেখি আমরা কি করতে পারি, এই যে আর সমান হচ্ছে 1 - a/, এর মান হচ্ছে 1/s ইনফিনিটিভ, s ইনফিনিটিভের মান 2√3 ডিভাইড বাই 2√3 - 1, উল্টায় দাও, 1 - 2√3 - 1 এটা উপরে, 2√3 - 1 উপরে আর নিচে 2√3। এই দেখো লসাগু যখন করব 2√3 হচ্ছে লসাগু, থাকবে 2√3 - 2√3 মাইনাস মাইনাসে +1, দেখো এটা কাটা, থাকবে কি 1/2√3, 1/2√3। এটাও ক্যালকুলেটরে দিলে ডিরেক্টলি চলে আসবে। ক নম্বরটা কারেক্ট অ্যান্সার। এটা ক্যালকুলেটর হ্যাক্স হিসেবে নিতে পারো যে তুমি ডিরেক্টলি ক্যালকুলেটরে এটা দিতে পারবা। ওকে, একটি গুণোত্তর ধারার প্রথম পদ 1/4, এটা হচ্ছে a এর মান, অসীমতক সমষ্টি এইটা, সাধারণ অনুপাতের মান কত, এটা সেলফ নিজে নিজে করবা, একই কনসেপ্ট, দুইটা করে দিলাম আমি, এটা নিজে নিজে করবা সেলফ, 1 - a/s ইনফিনিটিভ। এরপরে একটি গুণোত্তর ধারার প্রথম পদ এত, অসীমতক সমষ্টি এত, আর এর মান কত, একই কনসেপ্ট, এটাও নিজে নিজে করবা সেলফ। কত পরিমাণ বোর্ডে আসছে এগুলো চিন্তা করো। কোন অসীম গুণোত্তর ধারা সাধারণ অনুপাত এত মানে আর এর মান দেওয়া আছে, অসীমতক সমষ্টি এত, s ইনফিনিটিভ এর মান দেওয়া আছে, কার মান চেয়েছে, প্রথম পদ মানে a এর মান কত। দেখো a সমান হচ্ছে s ইনফিনিটিভ × 1 - r, সহজ ফর্মুলা। এবার মান বসায় দাও, s ইনফিনিটিভ এর মান কত, ওই যে 2/3, আর 1 - r মানে 1 - 1/2, তাহলে 2/3 × এই যে 1 থেকে হাফ গেলে হাফ থাকে,
তাহলে এটা কাটলে 1/3 কত আসবে 1/3 ঘ নম্বরটা কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, বুঝছো? ওকে, এরপরে দেখি নেক্সট। একটি গুণোত্তর ধারা সাধারণ অনুপাত এত, অসীমতক সমষ্টি এত, প্রথম পদ কত? একই কনসেপ্ট, কেবল যেটা করলাম। এর সমান কি? এর সমান হচ্ছে এই যে এস ইনফিনিটিভ ইন্টু 1 মাইনাস আর। এস ইনফিনিটিভের মান হচ্ছে 1/2 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু 1 মাইনাস আর, 1 মাইনাস 1 আর এর মান হচ্ছে 2x প্লাস 3, 2x প্লাস 3, 1/2 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এখানে লসাগু হবে কি 2x প্লাস 3, উপরে থাকবে 2x প্লাস 3 মাইনাস 1, তার মানে কি হলো 1 এখানে গুণ করে দাও 2x প্লাস 2, এইখানে কি থাকবে 2x প্লাস 2, নিচে 2x প্লাস 3, এটা কাটা, তার মানে 1/2x প্লাস 3, এটা হচ্ছে অ্যান্সার। 1/2x প্লাস 3 এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোথায় গেল? এই যে ক নম্বরটা 1/2x প্লাস 3 এটা কারেক্ট অ্যান্সার। এরপরে আসি, নিচের কোনটি মূলদীয় ভগ্নাংশ? এই যে জিনিসটা, এটা ক্যালকুলেটর হ্যাক্স। তুমি ডিরেক্টলি এই যে কি আছে 1.2 এর উপর পৌনঃপুনিক আছে না, তুমি এটা ক্যালকুলেটর এরকম ভাবে দিবা 1.2222, যতক্ষণ ক্যালকুলেটরে ধরে 2 দিতে থাকবা। চলো আমরা একটু ক্যালকুলেটর এটা দেখি। 1.2222 দিতে থাকো, 1.22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 । হ্যাভি টেস্ট, বুঝছো? এটা কত হবে 11/9, ক নম্বরটা কারেক্ট অ্যান্সার 11/9। এরপর এটা দেখি, এত এর মূলদীয় ভগ্নাংশ কোনটি? দেখো এটা কি লিখবা ক্যালকুলেটরে 2.8, তারপরে 2 চলতেই থাকবে। তুমি কি করবা ক্যালকুলেটর দিবা 2.8 তারপরে 2.8 দেওয়ার পরে 2. তুমি ভুল করে আবার অন্যটা দিয়ে ফেলো না, তাহলে ঝামেলা হয়ে যাবে। এই দেখো 127/45 এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 127/45 কোথায় আছে? এই গ নম্বরটা কারেক্ট অ্যান্সার। এটাই হচ্ছে মামুর বেটা, এটা ঠিক আছে তো? আছে। এরপরে দেখি নেক্সট, সেলফ নিজে করবা। এখন শর্ট ট্রিক্স শিখে গেছো, ক্যালকুলেটরে করে ফেলবা, 1 সেকেন্ড লাগবে। এরপরেরটা সেলফ নিজে করতে হবে। এরপরেরটা আচ্ছা এটা নিজে নিজে করবা। এরপরেরটা এত হতে প্রাপ্ত গুণোত্তর ধারা সাধারণ অনুপাত কত? আর এর মান চেয়েছে, আর এর মান চেয়েছে, আর এর মান কত? মনে রাখবা পৌনঃপুনিক কয়টার উপরে আছে? 2টার উপরে। তাহলে 0.01 এটা হচ্ছে আর এর মান। 2টার উপরে আছে মানে দশমিকের পরে 2 ঘর থাকবে, আর 2 ঘর মানে হচ্ছে লাস্টে কত থাকবে? লাস্টে থাকবে 1। মুখস্থ 0.01, 0.01। যদি 3টা হতো, ধরো এরকম আছে 0.234, 3টার উপরেই পৌনঃপুনিক, 3টার উপরেই পৌনঃপুনিক। 3টার উপরে পৌনঃপুনিক মানে হচ্ছে 0.001, এটা হচ্ছে আর এর মান। 3টার উপরে পৌনঃপুনিক আছে মানে আর এর মানেও দশমিকের পরে 3টা থাকবে এবং লাস্টেরটা 1 হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। মুখস্থ। এটা সমান কত? সেলফ, এটা বোর্ডে আসছে 22 সালে। এরপরেরটা এত সংখ্যাটির অসীম ধারায় প্রকাশ করলে ধারাটির সাধারণ অনুপাত নিচের কোনটি? কেবল বুঝাইছি, দেখো 2 3 1, 3টার উপরে পৌনঃপুনিক, মাঝেরটাই নাই মানে আছে। ওকে, ফার্স্টেরটা লাস্টেরটা থাকলে মাঝখানেরটা না থাকলেও ধরে নিতে হবে আছে। তার মানে 3টার উপর পৌনঃপুনিক আছে মানে 0.001, এটা হচ্ছে আমাদের আর এর মান। গ নম্বরটা কারেক্ট অ্যান্সার। এই ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করতে হবে। অসীমতক সমষ্টি কত? অবশ্যই তুমি নিজে নিজে করবে, এটা আমি করে দিব না। সেলফ কয়েকশো বার করছি এটা। এই ধারাটির অসীমতক সমষ্টি নিজে নিজে বের করবা। এই মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করলে করতে হবে, সেলফ নিজে করবা। এরপরেরটা সাধারণ অনুপাত 3, এই যে একটা ধারা দিয়েছে, ধারা দিয়ে বলছে যে এটা সাধারণ অনুপাত 3। হ্যাঁ 3 কিভাবে? 3/1 মানে 3, 9/3 মানে 3, তার মানে 1 নম্বরটা সত্য, চিরন্তন সত্য। n তম পদ 3n-1, হ্যাঁ এটাও সত্য। কেমনে দেখো তো? এই দেখো প্রথম পদ n-তম পদের সূত্র কি? a × r⁻n-1, তার মানে a এর মান 1 ইন্টু r এর মান হচ্ছে 3, তার পাওয়ার হবে n-1, তার মানে 3n-1। বুঝছো? এটাও সঠিক, চিরন্তন সত্য। প্রথম 7টি পদের সমষ্টি এত,
প্রথম 7টি পদের যোগফল বের করতে হবে। দেখো S7 বের করতে হবে। সূত্রটা ছিল a ইন্টু ওয়ান আসলে ইন্টু আকারে লেখা লাগে না, তাহলে r টু দি পাওয়ার n মানে 3 টু দি পাওয়ার n, n মানে হলো 7 মাইনাস 1 ডিভাইড বাই 3 মাইনাস 1। তাহলে উপরে 3 টু দি পাওয়ার 7 মাইনাস 1 করো, আর নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 2। 3 টু দি পাওয়ার 7 মাইনাস 1 ভাগ 2, এটার মান কত আসে দেখি। আমরা যদি একটু ক্যালকুলেটরে যাই, 3 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 7 মাইনাস 1 ভাগ কত, ভাগ হচ্ছে 2, সমান দিলে কত আসে 1093। হ্যাঁ এটাও সত্য, এটাও সঠিক, তার মানে তিনটাই কারেক্ট, সবগুলোই সঠিক। এটা আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে কি আছে, কোন একটি অনুক্রমের n-তম পদ হচ্ছে এইটা, ভালো করে তাকায় দেখো, এটা হচ্ছে n-তম পদ, বলছে 5তম পদ 2। একটু ট্রাই করে দেখো তো, 5 যদি এখানে বসাও তাহলে পুরোটা হয় 6। 6 হওয়া মানে জোড় সংখ্যা হয়ে যাওয়া, জোড় হওয়া মানে মাইনাস আর থাকবে না, মাইনাস না থাকলে 1 যোগ 1 মানে হলো 2 হয়ে যাবে, তার মানে 5তম পদ 2। ঠিক আছে, 12তম পদ 12। 12তম পদ কি 12 হয় আসলে? 12তম পদ 12 হয় না, ডাহা মিথ্যা কথা। 12তম পদ 12 হয় না। 12তম পদ মানে হচ্ছে এই যে এইখানে n এর মান 12 বসাবা, 12 যোগ 1 মানে 13। যদি এইখানে 13 হয়, মাঝখানের মাইনাসটা থাকবে, থাকা মানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 1 মাইনাস 1 মানে 0, বুঝছো? তার মানে এটা মিথ্যা কথা। এটা যদি মিথ্যা হয় তাহলে এটা কারেক্ট হবে, এটা চেকই করব না আমরা। 1 আর 3 কারেক্ট অ্যান্সার, কারণ এখানে তো কোনো সিঙ্গেল অপশন নাই। ওকে, এটাকে বলা হয় মেন্টস পদ্ধতি। ওকে, চলো এরপরে দেখি। এরপরে এই ধারাটির 11তম পদ এত, এটা একটু ট্রাই করে দেখি 11তম পদ এত হয় কিনা। এটা একটা গুণোত্তর ধারা যার r এর মান হচ্ছে -1/3, r এর মান হচ্ছে -1/3। তাহলে দেখো তো কি হয়, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, 1 আগে লিখবো না গুণ আকারে, 1 ইন্টু r টু দি পাওয়ার, r মানে -1/3 এর পাওয়ার 12, কততম পদ 11 না, তাহলে 11 মাইনাস 1 মানে 10, মাইনাস থাকবে না, তাহলে হবে কি 1/3 টু দি পাওয়ার 10। হ্যাঁ এটা সঠিক, 1 নম্বরটা সঠিক। প্রথম 8টি পদের সমষ্টি এত। প্রথম 8টি পদের সমষ্টি বের করি, S8 সমান, S8 সমান কি হবে, S8 সমান কি হবে, S8 সমান হচ্ছে, S8 সমান হচ্ছে a ইন্টু, a তো লিখবো না কারণ a এর মান 1, তাহলে r এর মান কত, r এর মান হচ্ছে -1/3, তাহলে 1 মাইনাস -1/3 এর পাওয়ার কত 8 ডিভাইড বাই 1 মাইনাস -1/3। ওকে, 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, তাহলে উপরে কি হলো 1 মাইনাস, মাইনাসটা থাকবে না, হবে 1/3 টু দি পাওয়ার 8 ডিভাইড বাই এখানে 1 প্লাস 1/3। এটা ক্যালকুলেটরে দিলে ডিরেক্টলি আনসার চলে আসবে। এটা ক্যালকুলেটরে দিয়ে দেখি তো আমরা, আমাদের ক্যালকুলেটরে এটা তুলে ফেলো। 1 মাইনাস, তারপরে কি হবে 1/3 টু দি পাওয়ার 8, 1/3 টু দি পাওয়ার 8, 3 টু দি পাওয়ার 8, 3 টু দি পাওয়ার 8 ডিভাইড বাই 1 প্লাস 1 প্লাস 1/3, 1/3 সমান দিলাম, সমান দিলে আসছে হচ্ছে 0.749, দেখি 3 ভাগ 4 করলে কত হয়, 3 ভাগ 4 এটা সমান 0.75। হ্যাঁ এটা মিলছে, কাছাকাছি, বুঝছো? তার মানে এটা সঠিক, এটাও সঠিক। অসীমতক সমষ্টি 3/4, অসীমতক সমষ্টি মানে হলো s ইনফিনিটিভ সমান হচ্ছে a বাই 1 প্লাস r, 1 মাইনাস r, এর মান হচ্ছে কত, এর মান 1, 1 বাই 1 মাইনাস মাইনাসের প্লাস 1/3, একবারে মান বসালাম, তাহলে 1 বাই এটা হবে 4/3, 4/3 উল্টে গেলে 3/4, তার মানে এটাও সঠিক, তিনটাই সঠিক। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ঘ। এই যে বড় বহুপদী সমাপ্তি সূচক, এগুলোতে একটু টাইম লাগে কারণ অনেকগুলো ম্যাথ থাকে একই সাথে, বুঝছো? অনেকগুলো ম্যাথ একসাথে করতে হয় বলে একটু সময় লাগে। শেষের দিকে চলে আসছি, চলো এরপরেরটা। এই যে একটা ধারা দিয়েছে, এটার ক্ষেত্রে অসীমতক সমষ্টি থাকবে যদি মডুলাস r লেস দেন 1 হয়। দেখো এখানে কিন্তু r এর মান rই, অর্থাৎ সাধারণ অনুপাত হচ্ছে r, এটা হলো সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত হচ্ছে। ওকে, আচ্ছা এবার আসি, মডুলাস r লেস দেন 1 এটা ঠিক আছে, অসীমতক সমষ্টি থাকবে যদি এটা হয়, অসীমতক সমষ্টি থাকবে না যদি r সমান -1 অথবা 1 হয়। হ্যাঁ এটা হলে হবে না, আর যদি 1 এর সমান হয়ে যায় অসীমতক সমষ্টি পাওয়া যাবে না, তার মানে এটা সঠিক।
ওকে, অসীমতক সমষ্টি থাকবে না যদি মডুলাস আর গ্রেটার দেন 1 হয়। এখানে একটা কথা হবে 1 হয়, হ্যাঁ এটাও সঠিক, তার মানে এখানেও তিনটাই কারেক্ট, ঘ নম্বরটা আমাদের কারেক্ট অ্যান্সার, বুঝছো? ওকে, আমরা মনে হয় শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের আজকের ক্লাস হয়তো এই পর্যন্তই শেষ। এই যে একটা লেন্দি ক্লাস নিলাম, হয়তোবা প্রথম 40টা না প্রথম 30টা এমসিকিউ একটু সিরিয়াসলি করা লাগছে, দেখো পরেরগুলো কিন্তু আমরা নিজেরা এমনি এমনি করে ফেলছি, মানে পারছি সেলফ, এটা দেখে মনে হয়েছে এটা পারি। তুমিও এইভাবে বাসায় তোমার যে এমসিকিউ এর সংশ্লিষ্ট বই আছে সেই বই থেকে তুমি এভাবে সলভ করবা। এটার সাথে সাথে তোমরা এই শেষ 15 দিন বা শেষ 14-15 দিন তোমরা অবশ্যই এমসিকিউ এর প্রতি বেশি এমফাসিস করবা। ওকে, তো যাই হোক, দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।